মাকে মনে করলাম এই সংসারের মাঝখানে থাকলে তোর ভজন সাধন হবে না, 12 ভূতের জ্বালায় তোর নাম গান করার সময় নাই। সংসার ছেড়ে দেবো, নির্জন নিরিবিলি জায়গায় যাব, তোর নাম গান করবো, তোর ভজন সাধন করব, কিন্তু যেতে পারলাম না। কেন যেতে পারলাম না? আমার সামনে একটা নদী আছে বাবা, শুধু আমার সামনে নয়, এই সকলের সামনে একটা নদী আছে, যে নদীটা চোখে দেখা যায় না, যে নদীর নাম হচ্ছে মায়া নদী। দীর্ঘদিন সংসারের জ্বালায় জ্বলতে জ্বলতে অনেক সময় আমাদের সকলেরই মনে হয় দূর ছাই, এ সংসারে আর দরকার নাই, এসব ছেড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, ভিক্ষে করে খাবো। কিন্তু আমরা পারি না। কেন পারি না? এই মায়া নদীটা পেরিয়ে যেতে পারি না। এই মায়া নদী বড় কঠিন নদী, এ নদী পেরিয়ে যাওয়া বড় দায়। সব জেনেও আমরা ভুল করি, তাই না? আমি আর আমার এই করতে করতে জীবন হয়ে গেল সাবা। আমি চিনলাম না আমি কে, আমি নিজেকেই চিনতে পারলাম না, যার জন্য জগৎকে আমি চিনতে পারলাম না। যে নিজেকে চেনে না সে জগৎকে চেনে না, যার আত্মদর্শন হয় না তার জগৎ দর্শন হয় না। আমরা একটা কথা প্রবাদ বাক্য শুনতে পাই, ওরে নিজের ধার ধরে লোকের চিকিৎসা করতে হয়। অনেকেই বলে নিজের ধার ধরে লোকের চিকিৎসা করতে হয়, তা সবাই কি ডাক্তার নাকি তাই সবাই ধার ধরবে? এ কথার তাৎপর্য কি? আগে নিজেকে জানতে হয়, আগে নিজেকে জানার পর জগৎকে জানতে যেতে হয়। আসলে আমি নিজেকে জানলাম না, তাই জগতের খবর জানতে পারলাম না। শাস্ত্রে কলম দিচ্ছে মহাজন আমাদের কি বলছেন? যস্য আত্ম ভাবনা কুনপে ত্রিধাতু, যস্য আত্ম ভাবনা কুনপে ত্রিধাতু, সদেই কলত্রাদি সূর্যাদি ভৌম, তিত্তং বুদ্ধি শল্যে ন কাহর্চিৎ জ্ঞানেষু অভিজ্ঞেষু সয়ব গোখর। যস্য আত্ম ভাবনা কুনপে ত্রিধাতুকে, যিনি মনে করেন 3 ধাতুর তৈরি এই দেহটাকে, 3 ধাতুর তৈরি এই থলে, কফ পিত্ত আর বায়ু, 3টে ধাতু দিয়ে এই দেহ নামক থলেটা তৈরি হয়েছে। এই থলেটাকে যে মনে করে এটাই আমি, এই দেহটাকেই মনে করে আমি। আমরা বেশিরভাগ নাকি গো, আমি বলতে কি না আমার এই দেহটা কে যায়? আমি সুভাষিস। কিন্তু এই দেহটা কি আমি বটে বাবা? এই দেহটা তো আমি নই, এটা তো জড় বস্তু। এর ভিতরে আর একজন বাস করে, যার নাম হলো দেহি। এই দেহের ভিতরে বাস করে দেহি, পরমাত্মার অংশ জীবাত্মা। সংস্কৃত ভাষায় বলে আত্মা, আত্মা। ল্যাটিন ভাষায় বলে কি স্পিরিটন, আরবি ভাষায় বলে রুহু। সেই আত্মার খবর জানতে হয়। শুধু ঘরের খবর নিলে হয় না, খাঁচার ভিতরে পাখিটার খবর জানতে হয়। আর পাখির খবর না জানলে জগৎকে জানা যায় না। আপন খবর জান ওরে মন, আপন খবর জান, এই ঘরে তোরে কে আসে যাই কে সেই ভগবান। আমি নিজেকে চিনলাম না, যার জন্য জগৎকে চিনতে পারলাম না। বউ ছেলেকে মনে করলাম এরাই আমার আপন, আমার স্ত্রী পুত্র এদেরকে মনে করলাম এরাই আমার আপন। তিত্তং বুদ্ধি শল্যে ন কাহর্চিৎ জ্ঞানেষু অভিজ্ঞেষু। তীর্থ করতে গেলাম ধর্ম করব বলে, তীর্থক্ষেত্রে গিয়ে মন্দিরে ঠক ঠক করে মাথা ঠুকলাম, ঢক ঢক করে তীর্থের জল খেলাম, সাধু সঙ্গ হলো না। আমার মনে হয় সাধু সঙ্গ না হলে তীর্থের মহিমা পাওয়া যায় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র সাধু সঙ্গ হয় জীবের চৈতন্য উদয়। আর এই সাধু সঙ্গ করে তীর্থ যারা না করে, সাধু সঙ্গ যাদের হয় না, তীর্থ করে, তাদের তীর্থ করে লাভ কি হয়? বাড়ি এসে একটু অহংকার করে গল্প করা হয় বাবা। বিকাল বেলায় চাটা খেয়ে বৈঠকখানায় বসে বেশ গ্রুপ করে জমিয়ে আড্ডা দেওয়া হয়। কিরকম? ও বৃন্দাবন, আমি 4 বার গিয়েছি জানিস, আমি 4 বার বৃন্দাবন গিয়েছি। পুরী তো কথায় কথায় যাই, এই তো কুম্ভ মেলা ঘুরে আসলাম রে, আবার দক্ষিণ ভারতের টিকিট কেটেছি। একটু মুছে তা দিয়ে কাঁধ ঝাঁকিয়ে এই পাড়ায় গল্প করা হয়। সএব গোখর, মানুষ হলেও তার পশুত্ব এখনো যায় নাই। মারে সব বুঝলাম, শুধু নিজেকে চিনতে পারলাম না। সব জানলাম, এ মায়া পাশ থেকে বেরিয়ে যেতে পারলাম না। তাই ওই পারে তুমি আর এই পারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এক পারে ভক্ত আর এক পারে ভগবান, মাঝখানে বয়ে চলেছে মায়ার নদী। মারে আমি নদী পেরিয়ে যেতে পারছি না, আর নদী পেরিয়ে যেতে পারছি না বলে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে না। মাগো ও মাগো, মনে করি শ্যামা যাব স্থানান্তরে, সমুখে নদী এক, ভয় হয় অন্তরে, ভাবনাতে ঘিরে আছে চারিধারে, ভাবনাতে ঘিরে আছে চারিধারে। আমি মায়াতে মোহিত হয়ে সদার, মায়াতে
ডাকার সময় পেলাম কই, তারা ডাকার সময় পেলাম কই, তারা আমার সাকান্ন খাইতে মনেতে বাসনা, সাকান্ন খাইতে মনেতে বাসনা, সে সাধেতে বাদী হইল যে 6 জনা। মনে করলাম বিষয় পরিত্যাগ করব, বিষয় বিষ, গলায় ভিক্ষা ঝোলা নেবো, লোকের দরজায় দরজায় ভিক্ষা করব, ভিক্ষার চালে মা তোর ভোগ লাগাবো, তোর প্রসাদ পেয়ে জীবন চালাবো। কিন্তু হতে দিল না মা। কারা হতে দিল না? তারা কেউ পর নয়, আমার ঘর শত্রু, আমার খায়, আমার পরে, আমারই সর্বনাশ করে সেই ছখানা শত্রু, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য। এরা সন্তুষ্ট হতে দেয় না, এরা শুধু খালি তাড়িয়ে নিয়ে বেড়ায়, বলে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো নাম চাই, যশ চাই, প্রভাব চাই, প্রতিপত্তি চাই, অর্থ চাই, সম্পত্তি চাই সারা জীবন। একতলা হলে দোতলা, দোতলা হলে 3 তলা, আর যতবারে তালা ততবারে জ্বালা, যতবারে তালা ততবারে জ্বালা। সন্তুষ্ট হতে পারছি না। আর মহাজন কি বললেন? সন্তুষ্টের তুল্য ধন নাই, আর সহ্যের তুল্য গুণ নাই। যে সয় সে মহাশয়, যে নাশ হয় সে নাশ হয়। আর এই জগতে যারা সন্তুষ্ট হতে পেরেছেন তারাই হলেন একমাত্র ধনী ব্যক্তি। আমরা খবরের কাগজে দেখছি, টিভির নিউজে দেখছি, খবরে দেখছি, যাদের বাড়িতে হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকার যারা মালিক, যাদের টাকার শেষ নাই, এত সম্পত্তি, তারাও আবার টাকা চুরি করে ধরা পড়ে জেল খাচ্ছে। একবার বিচার করে দেখুন তো, এরা কি ধনী? চুরি করে কে? যার নাই। যে গরিব, যে কাঙাল, যার অভাব আছে সে চুরি করে। তাই আপনার ঘরে কত টাকা আছে দেখার দরকার নাই। আপনি যদি চুরি করেন জানবো আপনি গরিব, আপনি কাঙাল, আপনি অভাবী, আপনার অভাব আছে। আবার কোন বৈষ্ণব মহাজন দুটো বাড়িতে ভিক্ষা করে আনন্দে ধেই ধেই করে নাচছে আর বলছে, গোবিন্দ তুমি আমাকে চরণ দিয়েছো, গোবিন্দ তুমি আমায় চরণ দিয়েছো, গোবিন্দ এই ভিক্ষার চালে তোমার ভোগ লাগাবো আর প্রসাদ পেয়ে জীবন ধারণ করব। একবার বিচার করে দেখুন তো, যে ভিক্ষা করছে সে গরিব, নাকি যে লক্ষ লক্ষ টাকা কোটি টাকার মালিক হয়ে টাকা চুরি দেয় জেল খাচ্ছে সে গরিব? আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, সন্তুষ্ট হতে পারি না। তাই শিশুর শুধু মায়ের চিন্তা, আর নাই কোনো আশা। কুড়ে মানুষের চিন্তা শুধু তাস দাবা পাশা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর শুধু ধনের চিন্তা 99 ধাক্কা। 100 হবে না বাবা সারা জীবন। 16 আনা হওয়া অত সস্তা নয়। শিশুর শুধু মায়ের চিন্তা। একটা শিশু তার মায়ের কোল পেলে সে আর কিছু চায় না, আর কোনো আশা নাই। কুড়ে মানুষের চিন্তা শুধু তাস দাবা পাশা। যারা কুড়ে, আমরা যাদেরকে কুটে বলি, তারা সময় কাটাবে কি করে খুঁজে বেড়াচ্ছে। যোগীর চিন্তা জগন্নাথ। যোগী মনে মনে ভাবছে আমি কবে শ্রীক্ষেত্রে যাব, জগন্নাথ দর্শন করব, রথের রশি ধরে টানবো, আমার মানব জনম ধন্য হবে। ফকিরের চিন্তা মক্কা। ফকির ভিক্ষা করে 5 টাকা পেলে 2 টাকা খায়, 3 টাকা জমায়, মনে মনে ভাবে একটু একটু করে জমাতে জমাতে একদিন মক্কায় যাব হজ করতে, আমার মুসলমান জনম ধন্য হবে। আর যার দুটো হয়েছে বাবা, তার অন্য কোনো চিন্তা নাই। নিতাই গৌর হরি বল। তার আর দুটো কি করে হবে? 1 থেকে কি করে 100 হবে, 100 থেকে 1000 হবে, 1000 থেকে লক্ষ হবে, লক্ষ থেকে কোটি হবে, কোটির পর কোটি হবে। এই চিন্তা শুধু যার দুটো হয়েছে। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর শুধু ধনের চিন্তা 99 ধাক্কা। মারে এই ধাক্কা খাই শেষকালে হবে অক্কা। এই জীবন এই খুঁজতে খুঁজতে শেষ। মা তোর চরণ সেবা করার সময় বুঝি আর এই জীবনে হলো না। তাই মা তোর কাছে আমি বলতে আই, মারে মাই আমার চরণ সেবা হলো না, চরণ সেবা হলো না। আমি ওই চরণে আশাধারী, চরণ সেবা হলো না, হলো না, হলো না। ভাগবতী তো বাবনী সেবা, তুমি চতুর্ভুজা, আমার হৃদ মন্দিরে বসিয়ে মাগো করব তোমার পূজা। আমার শ্রদ্ধার ফলে ভক্তির আতপ, মাগো নয়নে গঙ্গা জলে, আমার মনোময় বন কুসুম সযতনে তুলে, আমার হৃদয়ে বিদারণ কানেতে তুলি সপ্ত সুর,
আমি ভাবতে গাইব গান আর হবে তোর আমার ভালো মন্দ যাহা কিছু মাগো দেব তোর চরণে আরে আর বিষয় ভুলব নয় মায়ার ভুবনে আমায় চরণ ছাড়া করো না আমি ওই চরণে আশা ধারি আমার এই পর্যন্ত বন্দনা গান আমার এই পর্যন্ত বন্দনা আমি অল্প শেষে প্রবেশ করিব আমার গানের পালায় কোথায় বন্দনা গান অল্পে অল্পে এইখানেতেই ছাড়ি আমার মায়েরা করুন ধ্বনি আর বাবার একবার বলুন হরি ওই আমাদের এই কবি শোনেন হিন্দু মুসলমান এই কবি গান বাংলাদেশের সৃষ্টি এই কবি গান হয় রসে ভরা বাঙালি হয় মাতোয়ারা এই কবি গান বাংলাদেশে এই সৃষ্টি আমি না জানি কোলাহল হতে স্বর্ণবসই বাংলাতে এলো কবি গান যদি জিজ্ঞাসা করা যায় সদুত্তর নাহি পাই কেউ করে না সদুত্তর নাম শোনা যায় ইংরাজির অষ্টাদশ শতাব্দীতে সুদূর পর্তুগাল হতে এই দেশেতে এসেছিলেন অ্যান্টনি ফেরিঙ্গি তারা নুনের ব্যবসা করার পরে ফরাসি টাকার বাজারে ভোলা মাইরা তার সঙ্গে হইয়াছিলেন সঙ্গী মহাজ্ঞানী মহাজনে যে পথে কইয়ে গমন হইয়াছেন প্রাতঃস্মরণীয় সেই পথে লক্ষ্য করি সে অক্ষত্রী ধ্বজা ধরি আমরাও হব বরণীয় আজ তাই তোমাদের কবি গান এই বাংলার মাল বাংলার গান তাই তোমাদের কবি তবে গাইতে গেলে এই কবি গানের নিয়ম নীতি মেলে আরে নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে আমরা শুনতে পাই যে লোকে নাকি কয় কথায় কথায় কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই কবি গানের লড়াই লাগে পাল্লাদার পাল্লাদার গানের লড়াই করে লড়াই যদি করতে হয় এই জগতের মাঝখানে কোনো বিষয় ছাড়া হয় না লড়াই এটা সবাই জানে যে লড়াই হোক কবির হোক বাড়ির হোক পাড়ার হোক দেশের হোক প্রত্যেকটা লড়াইয়ের কেন্দ্র হলো বিষয় বিষয় ছাড়া দাঙ্গা নাই বিষয় বিষে পড়ে ভাই ভাইয়ের মাথায় লাঠি মারে বাপ বেটাই ঝগড়া করে কোথায় গাইতে গেলে এই কবি গানে করিতে লড়াই কবি গানের মাঝেও একটা বিষয়ে পালা চাই এই কবি গানের নানানে পালা এক মুখে যায় না বলা এই গানে পালারও শেষ নাই যে যেমনে পালা পায় ধরিয়া কবির পায় গায়ে গান মহতি সবাই তবে আজকে হবে কিসের পালা তবে আজকে হবে কিসের পালা আজকাল এই বিকাল বেলা আপনাদের এই কালী তলা দোলাইব ভাবের দোলা ভাসাইব গানের ভেলায় যে বিষয়ে হবে গানে আসরের মাঝখানে ভাত খাইতে এলাম যখন আপনাদের ওই না হেসেলে ঘরে গানের পালা লিখে দিল কমিটি দাদা যত্ন করে একখান চিরকুট কাগজের উপরে গানের আহা লিখলো গানের পালা যে পালাতে দুইজনাতে করবো বলা চলা আমার যিনি প্রতিপক্ষে আছেন আপনাদের পরিচিত চলো আপনাদের পরিচিত রসরাজ মন্ডল মহাশয় আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু সারা বছর একসঙ্গে অনেক অনুষ্ঠান আমরা করে থাকি তাই আমার প্রতিপক্ষে আছে আপনাদের পরিচিত আমার বন্ধু রসরাজ মন্ডল মহাশয় তাকেও আজকে আমি শুভ দীপাবলির সাদর সম্ভাষণ দান করলাম গানের পালা নির্ধারিত কমিটির তরফ থেকে ছোট্ট চিরকুটে আমাদের গানের পালা লিখে দিলেন
আজকে গানের পালা অতীত আর বর্তমান। মোদের শাস্ত্র মতে পাইলে যেটা, শাস্ত্র মতে পাইলে যেটা গানের পালা হবে সেটাই আসরের মাঝখানে। গান হবে একাল সেকাল, যারে কয় অতীত বর্তমান। একটা সেকাল একটা একাল। স্বর্গীয় অজিত চক্রবর্তী মহাশয়ের স্মরণার্থে আজকে আপনাদের এই কবি গানের অনুষ্ঠান। সকলে মিলে তার আত্মার শান্তি কামনা করি আমরা। তাই তার আত্মার শান্তি কামনা কল্পে স্বর্গীয় অজিত চক্রবর্তী স্মরণার্থে তার স্মৃতিকে স্মরণ করে আজ আসলে কবির পালায় আমরা শুরু করি। একাল সেকাল ভাবনা ধরে চলবে গানের আরি। গানের এই অর্ডার আমার সঙ্গে সঙ্গে বর্ডার দিয়ে দিল আমার প্রতিপক্ষ পাল্লাদারে একাল সাজাইল। আমি অতি অর পাচ্ছেন আমার জ্ঞানে কাণ্ড নাই। নামটি আমার সুভাষিস বাড়ি কেতুগ্রাম থানায়। আজ কবি অলঙ্কারে সেই কালের ভূমিকা ধরে আপনাদের এই আসর পরে আমি দণ্ডায়মান হব। সে কালেরই ভাবখানাকে আসরে ধরে মোদের সাজা সাজি হয়ে গেল। গানের পালা করে নির্ধারণ, ভাবের ঘরে ভাব লাগাবো আমরা দুজন। তাহলে গানের পালা কি একাল আর সেকাল। গানের পালা যখন আমাদেরকে দিল আমি পালাটা পেয়ে মনে মনে একটু হাসলাম। ভিতরে ভিতরে একটু হাসি এলো। মনে হলো এরা কি আর গানের পালা খুঁজে পেল না। গানের পালা দিয়েছে এ কাল সে কাল, দুটোই কাল। এও কাল সেও কাল। কাল তো খুব খতরনাক। ছেলে যখন খুব দুষ্টুমি করে, বাচ্চা ছেলে যখন খুব দুষ্টুমি করে, সেই মা তার ছেলের কান মলে দিয়ে বলে কাল তোর মরণ হয় না। সেই দুটো কাল, এও কাল সেও কাল, দুটো কাল এনে আসলে হাজির করিয়েছে। গানের পালায় আর খুঁজে পেল না। কলৌনাথ সর্বভূতানাং মহাকাল প্রযুক্তিতা কালস্য কলৌনাথ তম আদ্যা কালিকা পরা। এই যে মা কালীর মূর্তিখানা আপনারা দেখছেন, মা কালী দাঁড়িয়ে আছেন কার উপরে? বাবা ভোলানাথের উপরে নাকি? সববাহনা বলা হয়েছে মাকে। এটা সবশিব। আমরা সবাই বলি কালীতলায়, কালীতলায়, কিন্তু গিয়ে দেখলাম কালীতলাতে নাই, তলায় ভোলা, কালী উপরে। কালী তলাতে নাই বাবা, তলাতে পড়ে আছে যে সে হলো ভোলা, কালী কিন্তু উপরে আছে। তাই এই মূর্তিটা মহাজন কল্পনা করে শ্লোক দিয়ে তৈরি করলেন এর ভাব। কলৌনাথ সর্বভূতানাং মহাকাল প্রযুক্তিতা কালস্য কলৌনাথ তম আদ্যা কালিকা পরা। কাল কথার অর্থ হচ্ছে সময়। কাল বলতে সময়, যেমন এই কাল সে কাল, সকাল বিকাল, এই কাল বলতে সময়। এই সময়কে আমরা কেউ আটকাতে পারি না বাবা। সময় আর স্রোত সে তার নিজের গতিতে বয়ে যায়। আমরা সময়কে কেউ আটকাতে পারি না। সময়ের গতিকে স্তব্ধ করতে পারে কে? সময়কে সংহার করতে পারে কে? কালকে সংহার করতে পারে কে? নাম যার মহাকাল, যিনি মায়ের তলায় সব হয়ে পড়ে আছেন। এই সময়ের গতিকে স্তব্ধ করতে পারেন নাম যার মহাকাল। একবার যদি সিংহা ফুঁকে ডুগডুগি বাজিয়ে দেয়, সময় থমকে দাঁড়িয়ে যাবে, কারণ ধ্বংসকর্তা হচ্ছেন ভোলানাথ। আর এই মহাকালকে আবার সংহার করতে পারে কে? না, মহাকালকে কলন বা সংহার করেছেন, মহাকালের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। মহাকালকে সংহার করে তিনি নাম নিয়েছেন মা মহাকালী। নিতাই গৌর হরি বল। তাই কলৌনাথ সর্বভূতানাং মহাকাল প্রযুক্তিতা কালস্য কলৌনাথ তম আদ্যা কালিকা পরা। এই হচ্ছে আমার মা মহাকালী। কালকে কলন করে মা মহাকালী নাম ধরে দাঁড়িয়ে আছেন কালের উপরে, কালের বুকে পা তুলে দিয়ে। তাই সময়কে আমাদের সাধারণের ক্ষমতা নাই, সময়কে আমরা স্তব্ধ করি, তাকে আটকিয়ে রাখি।
আমাদের চলার সুবিধাতে আমরা সময়কে ভাগ করেছি, সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, ঘড়িতে, দিনে, রাতে, মাসে, বছরে, যুগে। তা না হলে আমার পশ্চিম বাংলায়, ভারতবর্ষের পশ্চিম বাংলায় ঘুরে এখন বিকাল বেলা, আমি পৃথিবীর উল্টো প্রান্তে গেলে দেখবো এখন সকাল বেলা। সময় তার মতন চলছে, আমরা আমাদের চলার সুবিধায় ভাগ করেছি। তাই আমাদের সনাতন ধর্মে এই কালকে 4 ভাগে ভাগে হলো। এই আমার কাল 4টে ভাগে ভাগ করা হয়েছে কাল, এক একটা লীলার উপর ভিত্তি করে। 4টে কাল বা 4টে যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4খানা যুগ বাবা, 4 কালে আছে। 3 কাল গিয়ে এখন 1 কালে ঠেকেছে। আমরা বলি না 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাহলে 3টে কাল চলে গেছে। সত্য, ত্রেতা, দাপর, 3 কাল চলে গেছে, এখন ঠেকেছে কি কলিকাল। এই 4 যুগে 3 যুগ চলে গেছে, 1 যুগ আছে বর্তমান চলছে। তবে যুগের শেষ নাই, যুগের আবার বিবর্তন। 4 যুগ, 1 দিব্য যুগ, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন 1 রাত্রি, 28 মন্বন্তরে ব্রহ্মার 1টা দিন রাত্রি, 720 মন্বন্তর বা 720 কল্পে 1টা ব্রহ্মার পতন। আর নারায়ণ একবার পলক মেলে, তখন নারায়ণের তখন একবার পলক পড়ে বাবা, নিতাই গৌর হরি বল। তাহলে কত রাম এলো, কত কাল গেল, কত কৃষ্ণ এলো, কত কালে চলে যায়। হিসাব আছে শাস্ত্র মাঝে, প্রয়োজনে সেসবে বলা যায়। কত কাল এসেছে, কত কাল গেল, কত রাম এসেছে, কত কৃষ্ণ এসেছে। তাই 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। যে 3 কাল চলে গেছে সেটা হলো সে কাল, আর যে কালটা আছে সেটা হলো এ কাল। একটা অতীত, একটা বর্তমান। সত্য, ত্রেতা, দাপর হচ্ছে অতীত, আর কলি হচ্ছে বর্তমান। ভূত, ভবিষ্যৎ, বর্তমান। ভূত বলতে অতীত, সামনে যেটা ঘটবে সেটা ভবিষ্যৎ, যেটা ক্রিয়মান, যেটা চলছে সেটা বর্তমান। ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না, আমরা সাধারণ মানুষ ভবিষ্যতের খবর জানি না। অহংকার করি খুব নাকি বাবা, ভবিষ্যতের খবর কেউ জানি না। যে আমি কথা দিয়েছি বোধহয় 3 মাস আগে রুইপুরে গান করতে আসবে, 3 মাস আগে বায়না হয়ে গেছে। এখন আবার ফোন পেতে টাকা পাঠিয়ে দিয়েছে, কথা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমি কাল সকালে থাকবো কি না থাকবো আমি জানি। নিতাই গৌর হরি বল। আমাদের কত আশা। আমি যে এই ছাড়লাম, সেটা টানতে পারবো কিনা আমার আর জানা নাই, কখন যে কি হয়ে যায়। নিঃশ্বাসে বিশ্বাস নাই, তাহলে ভবিষ্যৎ আমরা কিছুই জানি না। তবু এই যে মায়ার সংসার, মায়ার বাঁধনে বাঁধা আছি। কাল বেটার বিয়ে দেবো, পশু নাতির অন্নপ্রাশন করবো, কত মনে আশা। নাচবো না দেখে মরতে ইচ্ছা নাই, নাচবো না দেখে মরতে ইচ্ছা নাই। কত করে থাকবো বাবা আমার জানা নাই। তাই আমরা কথা দিই, কথার খেলাপ করি, কারণ আমি কতক্ষণ থাকবো আমরা জানি না। তাই ভবিষ্যৎ আমরা কেউ জানি না। ভবিষ্যৎ জানেন একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি জানেন ভূত ভবিষ্যৎ। নাতাই পুতুল যেমন দক্ষবাজি করে, তেমত নাচান তিনি আর পা চিহ্ন। যার ইশারা ছাড়া গাছের একটা পাতাও ধরে পড়তে পারে না। তাই 3 কাল হলো সে কাল, 1 কাল এ কাল। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এরা 4 ভাই। বেদমাতা গায়ত্রী সন্তান 4 খানা। বেদমাতা গায়ত্রী 4টে ছেলে, যাদের একালে সে কালে বলে। এই কবির কাব্যস্থলে যাবো আমি বলি, সম্বন্ধ আমাদের দেখো হলো ভাই ভাই। আমরা সবাই ভাই, কোটি পর কেহ নাই। তবে কবি গানের পূর্বসূরি যারা, যারা ছিলেন মহাজন, এই একাল সেকাল একটা সম্পর্কের করলেন বিশাল নিদর্শন। এই একাল সেকাল গানের একটা সম্পর্ক তৈরি করলেন। কি সম্পর্ক? সেকাল হলো দাদু আর একাল হলো নাতি। তাই আমাদের আগের যারা মহাজন যে সম্পর্কটা দিয়ে গেছেন, আমরা ভাই ভাই হলেও আজকে দাদু আর নাতি সম্পর্ক ধরে আজকের আসরে সেকালের দিন, একালের দিন, সেকালের সমাজ, একালের সমাজ, সেকালের শিক্ষা, একালের শিক্ষা, সেকালের আদর্শ,
একালের আদর্শ, সেকালের ভক্ত, একালের ভক্ত, সেকালের নারী, একালের নারী পর্যালোচনা চলবে, তাই না? বিচার করার দায়িত্ব আপনাদের, কোন দিনটা ভালো ছিল। তাই আমার প্রতিপক্ষে যিনি হচ্ছেন আমার নাতি, আর আমি তার দাদু, দাদু ভাই, এই সম্পর্কটা খুব ভালো, খুব মজার জিনিস। মানে ছেলের থেকেও নাতির কদর বেশি দাদুর কাছে, কারণ ছেলে হলো টাকা আর নাতি হলো সুদ। টাকা জমা থাকবার মাসে মাসে সুদ তুলতে যে কি সব, কি আনন্দ, নিতাই গৌর হরি বল। সে যা সব সুদে যারা পায় তারা জানে। তাই ছেলের থেকেও নাতিকে দাদু বেশি ভালোবাসে। এই নাতির বাড়ি যাবো আমি, ওই নাতির বাড়ি যাবো আমি, করে মনে আসা, খোঁজ করে ঠিকানা নিলাম যেথায় নাতির আছে বাসা। যেখানে নাতির বাসা সেখানে আমি ঠিকানা জোগাড় করলাম। নাতি এখন আর গ্রামে থাকে না। বর্তমান সমাজ ব্যবস্থায় যাদের একটু উন্নতি হয়েছে, এই গ্রামের মানুষ গ্রামে থেকে একটু উন্নতি হয়েছে, একটু সরকারি ভালো চাকরি পেয়েছে, কিংবা ভালো ব্যবসায় করে উন্নতি বলতে পয়সা কিছু কামিয়েছে। তা যাদের একটু উন্নতি হয় তাদের আর গ্রামে থাকতে ভালো লাগে না। তারা বলে গ্রামে থাকলে ছেলে মানুষ হবে না। তা বেশিরভাগ যাদের একটু উন্নতি হয়েছে কিছু মনে করবেন না, তাই না? অতি বাস্তবটাকে স্বীকার করতে হবে। এর ওই পুরে বলে থাকলে কি আর ছেলে মানুষ হবে? হয় বোলপুর, না হলে বহরমপুর, না হলে কলকাতা। তা বাড়ি ঘরে তখন আর জায়গা হয় না, কারণ মাটি কেনা, মাটি আর বিক্রি হয় না। আপনি কলকাতায় গিয়ে মাটি কিনতে পাবেন না। কি কিনতে হবে? আপনাকে ফ্ল্যাট কিনতে হবে, 4 তলা 5 তলা। আপনি একটা ফ্ল্যাট, একটা ছোট্ট খাঁচা কামরা কিনতে পারবেন। তার নাতি আমার ফ্ল্যাটেতে বাস করে, আমার দাদু ভাই আমি খবর করি নাতি ভাইয়ের ফ্ল্যাটে দাঁড়াই, আমি খবর করি নাতি ভাইয়ের ফ্ল্যাটে দাঁড়াই। ওরে রসরাজ, নাতি ভাই রসরাজ, দরজার সামনে চিৎকার করছি, কোনো সাড়া নাই। উর্দি পড়া একটা মানুষই আমার কাছে এলো। ওই গার্ড থাকে না ফ্ল্যাটে, বলে কাকে চাই? রসরাজ। বলে ডেকে পাবেন না। বলে তাহলে কি করবো? বলে ওই দেখুন দেয়ালে সুইচ আছে, একবার টিপে দেন। তো আমি দেয়ালে সুইচটা টিপে দিলাম, আর ভিতরে বেল বেজে গেল নাকি, দেখতে পাওয়া যাবে না। সুইচটা টিপলাম দেয়ালে, ভিতর থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে এলেন। ভিতর থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে এলেন। তা আমি দেখে তো হতবাক, এমন তো কোনোদিন দেখি নাই। আমি দেখছি ওই ভিতর থেকে পাশ বালিশের খোল পরে এক ভদ্র মহিলা বেরিয়েছে। পাশ বালিশের খোল পরে, পাশ বালিশের খোল পরে ভিতর থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে এলো। ভদ্র মহিলা বেরিয়ে এলো। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার কাপড় জামা নাই? তা বলে কে বলেছে না এটাই তো আমার কাপড় জামা? সে কি বলছে পাশ বালিশে খোল মনে হচ্ছে? তা বললে না, এটার নাম হচ্ছে নাইটি। হলো, এটা তো আমার দেখতে পাশ বালিশে খোলের মতন লাগলো। তো যাই হোক, ভদ্র মহিলা দেখতে শুনতে ভালো। আমি জিজ্ঞাসা করলাম, এটাই কি আমার নাতি রসরাজের বাড়ি? তা বললে আপনি কে? আমি বললাম ওর বাবার বাবা। আমি বললাম আমি রসরাজের বাবার বাবা, আমি সম্পর্কে তার দাদু ভাই, আমি দাদুর বাড়ি যাব। তখন বললো যে হ্যাঁ এটাই, আপনি যা বলেছেন এই জায়গা রসরাজের বাড়ি। আসুন আসুন আসুন। এই বলে বাড়ির মাঝে এই হইলে আমাকে বাড়িতে ডেকে নিয়ে গেল। কি সুন্দর ব্যবস্থা, যেখানে বসতে দিল, বসে কি আরাম, হুশ করে ঢুকে গেলাম। তারপরে এক গ্লাস জল এনে দিল, কালার করা জল, রং লাগানো জল, বুঝেছে দিলাম, আর দাঁত অনক নিয়ে খসে গেল। আমি বলছি হ্যাঁ বাবা, এত জল এত ঠান্ডা কেন? তো বললে আমার ফ্রিজের জল যে, ওই জন্য ঠান্ডা। হলো, তাহলে তোমাদের সব ব্যবস্থা হয়েছে। তা বেশ, নাতির ঘর সুন্দর, বাড়ি সুন্দর। কিছুক্ষণ পর অফিস করে আমার নাতি বাড়ি এলো। সন্ধ্যাবেলায় দুজনে বসে
নাতি আমাকে জিজ্ঞাসা করছে, দাদু ভাই দিদিমা কেমন আছে? আমি বললাম খুব ভালো আছে। আর নাতি ভাই নাচ বউ তো খুব ভালো জোগাড় করেছে গো, আমার দেখে খুব পছন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে, আমার সোনার চাঁদ নাতি, এত সুন্দর সংসার। সন্ধ্যা বলে বসে বসে মনানন্দে হেসে হেসে দুইজনাই কিছু মোরা মনের কথা কই। দাদু ভাই নাতি আমাকে বলছে, দাদু ভাই দিদিমা কেমন আছে? আমরা খুব ভালো আছে। তুমি কেমন আছো? আমি বললাম আমি শরীরে ভালো আছি রে, তবে মনে ভালো নাই। বলে মনে ভালো নাই কেন? এ কি খবর? বলে দাদু আমি বলছি, দাদু ভাই তোদের বাড়িতে আসতে আসতে আমি কিছু কিছু কথা কিছু গান শুনলাম, শুনে ঠিক করতে পারলাম না। বলে কি ঠিক করতে পারলাম না? আমি দাদু ভাই আমি ঠিক করতে পারছি না। তা তুই তো বাবা লেখাপড়া জানিস, উন্নত যুগের মানুষ তোরা, আমরা তো সেই সেখানের নোক, আমরা তো বুঝি না। আমি আস্তে আস্তে আমি পাড়াতে গান শুনতে পেলাম। বলে কি গান শুনলে? আমি পাড়াতে শুনতে পেলাম, না মানিল রে নিতাই, না মানিল রে, না মানিল রে নিতাই, না মানিল রে, না মানিল রে নিতাই, না মানিল রে, না মানিল রে নিতাই, না মানিল রে। আমার নাতি বলতে ঠিকই তো শুনেছো, নিতাই না মেনেছে, ভালো তো। তা তো বটে, একজনা যদি গান গাইতে তাহলে তো সন্দেহ থাকতো না। আমি আবার পরে শুনতে পেয়েছি মাইকে গান গাইছে, মাইকে আমার একটা গান বাজছে, সেইটা শুনে মনে আমার একটু সন্দেহ লেগে গেল। একজনা বলছে না মানিল রে নিতাই, না মানিল রে। আর একজনা গাইছে, নদিয়া নগরে শশী মাতার ঘরে, নদিয়া নগরে শশী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। একজনা বলছে নিতাই নাম আনলো, আর একজনা বলছে শশী মায়ের ছেলে নাম যার নিমাই সে নাম আনলো। আচ্ছা কাকা তাইলে মনের জিজ্ঞাসা তো রাখবে নাকি? এই যে কলিযুগের হরিনাম আপনারা শুনছেন, এরকম গান বোধহয় অনেকেই, 16 নাম 32 অক্ষর। হরে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর কলিযুগের মহামন্ত্র। এই মহামন্ত্র কেউ বলছে নিতাই আনলো, কেউ বলছে নিমাই আনলো। দাদু ভাই আমি তো ঠিক করতে পারছি না, এ নাম আনলো কে, নিতাই না নিমাই? তাই তোমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য দাদু ভাই আমি তোমাকে কাছে জানতে চাইছি, তোমাদের এই যুগের নাম এনে দিল কোন জনা? করো একটু বিবেচনা, এ নাম নিতাই আনিল না নিমাই আনিল? কোন জনা মধুর হরি নামে এই কলি যুগে দিল? একটুখানি তোমার কাছে আমি সিদ্ধান্ত চাই, এ নাম আনলো কে দিল কাকে প্রথম কলির সভায়? এ নাম কে আনলো আর প্রথম এই নাম কে কাকে দিল? এ তো সিদ্ধান্ত আমি ঠিক করতে পারছি না নাতি। নাতি তোমার কাছে একটু জেনে নেব গো, তোমার কাছে একটু জেনে নেব গো। আমি মনে বড় আজ শান্তি পাবো তোমার কাছে। আমার প্রথম কথা গানের মাঝে, আমার প্রথম কথা গানের মাঝে আমি করলাম জবাব দাও মনোমত নাতি ভাই রে।
তোমার কাছে, মনের মাঝে যে বাসনায় আমার লুকাইয়া আছে। তোমরা বলছো 16 নাম 32 অক্ষর, কি বাবা তাই তো নাকি? কলিযুগের নাম কি বলছেন? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর। আমি এই নামটা জপ করে দেখলাম তোমাদের নামের ভিতরে ভেজালে ঢুকেছে। নামের ভিতরে নাতি বললো কেন ভেজাল কেন? তাহলে মিথ্যা কথা হচ্ছে। আমি নাম জপে দেখলাম নাম তো 16টা নাই, নাম তো 3টে। কি বাবা তাই তো নাকি? তন্ত্রে 3 নাম, হরে কৃষ্ণ রাম। এই যে নামতন্ত্র, এই নামতন্ত্রে 3টে নাম, হরে কৃষ্ণ রাম, 3খানা নাম। তোমরা 4 বার কৃষ্ণ বলছো, 4 বার রাম বলছো, আর 8 বার হরে বলছো। 3টে নামকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই শিয়ালের কুমিরের বাচ্চাকে টিউশনি পড়ানোর মতন 3টে নামকে ঘুরিয়ে 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 বলছো, আর বলছো 16টা নাম। দাদু ভাই নাম তো আমি 16টা খুঁজে পেছি না, নাম তো 3টে, তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে বলছো, ঘুরিয়ে ঘুরিয়ে বলছো। তাহলে 16টা নাম কই? নাম 3টে পেলাম, আর 13টা কারা? আর 13টা নাম কারা? আমি হইলাম দিশাহারা। 13টা নাম কারা? আমি হইলাম দিশাহারা। বলো নামের ধারা। মনের মাঝে হলো জিজ্ঞাসন, দাদু ভাই দেখাও তুমি ভাবের নিদর্শন। ঠাকুর মশাই মাঠে 2টো কাজের লোক ঠিক করেছে। ঠাকুর মশাই মাঠে 2টো কাজের লোক ঠিক করেছেন, 2 জনা ধান কাটতে, চাউল ধান। ঠাকুর মশাই বাড়ি এসে ঠাকুরকে বলেছে, গো কটা লোক? আর ঠাকুরকে বলে নাই, বাড়ি এসে বলেছে, গো মাঠে লোক ঠিক করেছি, ধান কাটছে, আমি কালী পুজো করতে চললাম, ওরা জল খাবার নিতে আসবে, জল খাবার দিবে। কটা লোক বলি যায় না। এবার যে জল খাবার নিতে এসেছে মাঠ থেকে, ঠাকুর জিজ্ঞেস করছে, হা বাবা কজনের জল খাবার দেবো, তোমরা কজন এসেছো? তা যে ভদ্রলোক কাজ করছে সে এসে বলছে, মা ঠাকুর আমরা 6 জন কাজ করছি। 6 জন? তাহলে হ্যাঁ মা ঠাকুর আপনি গুনে নেন। এই দেখুন ছোট খুঁজে বড় খুঁজে, খুদরা 2 বাপ বেটা, খুঁজে আর আমি। কজন হলো? 6 জন। ছোট খুঁজে বড় খুঁজে, খুদরা 2 বাপ বেটা, খুঁজে আর আমি। তাহলে হিসেবে 6 জন। মা ঠাকুর 1 গামলা মুড়ি গুড় তরকারি। আসলে কজন? এদের নামের দশা তেমনি হয়েছে, নামের দশা তেমনি হয়েছে। হরি বলে হরি বলে হরি বলে বলে তেমনি হয়েছে। তাই বাকি 13 জন কারা আমি বুঝতে পারছি না। নাম এইরকম গোলমাল কেন নাকি ভাই? যে জিনিসের তুল্য কলিযুগের আর কোন জিনিস নাই, তার ভেতরে গলদ। এ তো বেশ সুখের খবর নয়। এই গেল 2 কথা। আর এক কথা নাতির ভাইয়ের কাছে জেনে নেব। নাতি ভাই আমার কথা একটুখানি ভাবো। এই যে কালী পুজো করছো আমার যুগে হয়েছে নাকি? দুর্গা আমার যুগে চালু হয়েছে, লক্ষ্মী আমার যুগে চালু হয়েছে, সব আমার যুগে। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, যত ধর্মের আছে গান, যত ঠাকুরতলা ঠাকুরের স্থান, সব আমার যুগে নাকি? যা করেছি সব আমার যুগে করেছি। শ্রীমদ ভাগবত গীতা, যার তুল্য গ্রন্থ এখনো নাই। 2খানা মহাকাব্য, রামায়ণ মহাভারত, আদি কাব্য, আদি কবি বাল্মীকি, সব আমার যুগের সৃষ্টি। দাদু ভাই আমার যুগ বাদ দিয়ে তুমি দেখাও, এই যুগে তুমি নতুন কিবা করিয়েছো, নতুন কিবা করেছো। বড় বিজ্ঞানের যুগ হইয়াছে তোমাদের, আমার যুগের যুগকে বাদ দিয়ে তোমার যুগ আজকে নতুন কি সৃষ্টি করেছো। যে নাম তোমরা গাইছো সে নামেও আমার যুগের লোক ভরা আছে। আমার যুগের কৃষ্ণ, আমার যুগের রাম, আমার যুগের হরে। দাদু ভাই তোমার কলি যুগের কেউ নাই, আছে নাকি? হরিনামে কলি যুগের কেউ আছে? তাহলে হরিনামে আমার যুগের লোক, আমার যুগের রাম, আমার যুগের কৃষ্ণ, আমার যুগের হরে।
তাই বলছে চিন্তা করে আজ কাব্য সভা পরে বলো প্রকাশ করে নতুন কিবা করেছে তোমার সৃষ্টি, তোমার কাছে জেনে নেব দিয়ে নতুন দৃষ্টি। এই গেল তিনি কথায় আর এক কথা গাই, বলো বলো দাদু ভাই বলো নাই আমায় তোমার কলিযুগের শিক্ষা নীতি, কলিযুগের সমাজ নীতি, তোমার কলিযুগের সমাজ, এই কলিযুগের সমাজের নীতি কেমন, এই কলিযুগের শিক্ষা, এই কলিযুগের শিক্ষা কেমন, এই কলিযুগের ধর্ম, তোমার সমাজ নীতি, শিক্ষা নীতি, ধর্ম নীতি একটুখানি করো আলোচনা, বসে বসে তোমার কাছে আমার হবে জানা। আমি আর কিছু বলবো আমি না। আর কিছু বলবো না। কবি গান গাইতে গেলে ধর্মগ্রন্থকে সামনে রেখে প্রতিপক্ষ পাল্লাদারকে কিছু জিজ্ঞাসা দিতে হয়, জিজ্ঞাসা দিলে ক্ষতি কিছু হয় না, কবির কলেবর বৃদ্ধি হয়। কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে একটা জিজ্ঞাসা থেকে কিছু তত্ত্ব এবং কিছু তথ্য পাওয়ার জন্য, আমার কবিয়ালকে ছোট করার জন্য নয়, শ্রোতার মনের সন্তুষ্টি প্রদানের জন্য কিছু জিজ্ঞাসা দিয়ে গেলাম। আমার পাল্লাদার আমার বন্ধুরা আসবেন, বিভিন্ন অলংকারে সাজিয়ে দিয়ে আপনাদের চরণে নিবেদন করবেন, তত্ত্ব কথাগুলো উপস্থাপন করবেন, আমি বসে বসে শুনবো, আপনারাও বসে বসে শুনবেন, এইটুকুই আশা রেখে আর বেশি ভালো নয়। ছেড়ে দিয়ে গেলাম আমার ভাবের অভিনয়, আমার প্রতিপক্ষ পাল্লাদারে আসরে আসিবে, আপনাদের দেওয়া গানের ভাবে ধরে দেবে, এমনি করিয়ে দুই জানা থেকে ইয়ে যাবো গান, সিদ্ধান্ত 16 জানা করিয়ে যাবো গান, তাই বেশি কথাই আর বলবো না। ছেড়ে দিয়ে গেলাম আমার কাব্য আলোচনা, প্রথম পর্ব এইখানেতেই আমি দিলাম ছাড়ি, আমার মায়েরা করুন হরিধ্বনি, বাবারা বলুন হরি।